দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে পুড়ে মারা গেলেন ৬ বাংলাদেশি। কুইন্সটাউন প্রদেশে স্থানীয় সময় ভোরে ঘটে এই দুর্ঘটনা। গ্যাস সংকটে ত্রাহিহাল, সিএনজি স্টেশনে দীর্ঘ সারি জ্বলছে না চুলা, শিল্পে নতুন সংযোগ দেবে না সরকার। পঁচাত্তর মিটার গভীরে নেমে গেছে ভূগর্ভের পানির স্তর, পরিবেশের উপর ভয়াবহ বিপর্যয় নামার শঙ্কা। খাল নদী খননে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। দেশে প্রায় ৮৫ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত, মৃত্যুতে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ। এবং স্থানীয় নির্বাচনে কারচুপির জন্যই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে বসানো হচ্ছে, অভিযোগ জামায়াতের। দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে আগুন লেগে ঘুমন্ত ৬ বাংলাদেশের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ ভোরে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে অগ্নিকাণ্ডে মারা যান। পুলিশ জানিয়েছে, দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় আকস্মিক আগুন লাগলে ৬ জন পুড়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেক ইউনিয়নে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রিটোরিয়ার বাংলাদেশ হাই কমিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে দ্রুত বাংলাদেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। গ্যাস সংকটে নাকাল দেশ। গাড়ির চাকা থেকে বাসাবাড়ির রান্নার চুলা, সব জায়গায় হাহাকার। গ্যাস স্বল্পতায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, টান পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ট্যাঙ্কি শূন্য, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে ৫০ থেকে ১০০ টাকার গ্যাস। সমস্যা তৈরি হয়েছে মূল গ্রিডে সরবরাহ কম থাকার জন্য। পাম্পে আইসি মাত্র ১০০ টাকার গ্যাস ঢুকতেছে। ১০০ টাকার গ্যাস দিয়ে আমি কি চালামু বা ওই ড্রাইভার চালাবো কি, আমরা খুব একদম সমস্যাতে আছি। গ্যাসের সংকটে এলোমেলো হয়ে গেছে পথের সময়সূচি, কমে গেছে ট্রিপ, তাই চালকদের আয় নেমে এসেছে অর্ধেকে। ৩-৪ ঘন্টা হচ্ছে গ্যাস নাই, কি করবো আমরা করবো কি, পোলা পাটে কিভাবে বাঁচাবো আমরা? ২০-২৫ দিন ধরে এই সমস্যা, এটা কি সমাধান করা যায় না? ২০-২৫ দিনে অন্যান্য কান্ট্রি তৈরি তো ২৪ ঘন্টার ভিতরে হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে হইতেছে না, কারণটা কি? গাড়ি চালকের সাথে গ্যাসের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর রান্নার চুলায়। আমরা সাধারণ লোক, আমরা মানুষের বাসায় কাজ করে তো আমাদের দ্বারা সম্ভব না যে এরকম গ্যাস কিনে আইনা রান্না করা বা চলাফেরা করা তো আমাদের সম্ভব না। আমরা যদি ১০,০০০ টাকা কাজ করি, ৫,০০০ টাকা গ্যাস আনি, তাহলে কিভাবে হবে? দ্রুত সংকট কেটে গিয়ে সব স্বাভাবিক হবে, এমন প্রত্যাশায় বুক বাঁধছেন নগরবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের উন্নতি হবে, এমন প্রত্যাশা প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের। তবে নতুন করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না। তিনি আরও জানান, ৩২ যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর সাথে নির্বাচনের সম্পৃক্ততা নেই। আর নতুন সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার। সমসাময়িক নানা ইস্যুতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে। আওয়ামী লীগ সরকারের লুটপাট, পাচার, দুর্নীতি প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে বলে মন্তব্য করে তিনি জানান, গ্যাস সংকট থেকে দ্রুত উত্তরণের সর্বোচ্চ চেষ্টা চলছে। দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেয় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আমাদের শিল্প, গৃহস্থালী, সিএনজি পাম্প বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। অন্তত ১ সপ্তাহ আমাদের এই অসুবিধার মুখে থাকতে হবে।
অবসরে পাঠানো ৩২ যুগ্ম সচিবের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনে দায়িত্ব পালনের সাথে অবসরে পাঠানোর কোনো সম্পর্ক নেই। জানান, এবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। এখন ঘটনাচক্রে আপনারা দেখলেন যে তারা ডিসি ছিল, মানে ব্যাপারটা 18 নির্বাচনে, এবং সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সরকার শুরু করবে, সরকার শুরু করতে চায়। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব এটা বলেছেন। 24-এর আন্দোলন দমনে ব্যবহৃত গুলি নিয়েও কথা বলেন ডাক্তার জাহিদুর রহমান। টাইপ 56 SKS এখন সার্চ করুন আপনারা। এই রাইফেলের বুলেট কি, এই রাইফেলটা চেহারা দেখেন, সার্চ করে দেখবেন এটা পুলিশের হাতে আপনি সকাল বিকাল দেখেছেন। আমরা এটাকে চাইনিজ রাইফেল বলেছি। মানে পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল, বিজেপির কাছে তো ছিলই, বিজেপি গুলি করার ছবি আছে, পুলিশের লেথাল ওয়েপন টাইপ 56 রাইফেল দিয়ে গুলি করার ছবি আছে, ভিডিও আছে, আপনি দেখতে পাবেন। সেটারই গুলি এটা হয়েছে। সুতরাং মানে ওই যে তদন্ত বলতে সকল যে তদন্ত ইন্ডিকেট করা হয়, সেই তদন্তের কিছু নাই। তিনি জানান, সাগররুনি বা তনু হত্যাকাণ্ড সহ আলোচিত সব হত্যার সুষ্ঠু বিচার করতে চায় সরকার। একটা সমন্বিত পদক্ষেপ লাগবে, একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আসলে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ভয়াবহভাবে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 50 বছরে পানির স্তর 6 থেকে নেমে এখন 75 মিটার গভীরে। এর অন্যতম কারণ ভূগর্ভের পানির অতি ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন, জলাশয় ধ্বংস এবং নদী বা খালের তলদেশের দূষণ। এতে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলে ভূগর্ভে পৌঁছাতে পারছে না পানি। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অতি বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা, তৈরি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এই অবস্থায় সামনে আসে রাজধানীর জলাশয়গুলো ভরাট হওয়ার চিত্র। তথ্য বলছে, গত 2 দশকে ঢাকার জলাশয় 20 ভাগ থেকে নেমে এসেছে 3 ভাগে। এই জলাবদ্ধতার মধ্যেও উদ্বেগের বিষয় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। গবেষণায় দেখা গেছে, রাজধানীতে প্রতি বছর প্রায় 3 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। 1970 সালে পানির স্তর মাটির মাত্র 6 মিটার গভীরে থাকলেও বর্তমানে তা ঠেকেছে প্রায় 75 মিটারে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাটির পানি শোষণ ক্ষমতা হারানো, যা তৈরি হয়েছে অপরিকল্পিত নগরায়নে ভূপৃষ্ঠ কংক্রিটের আবরণে ঢেকে যাওয়ায়। একই সাথে জলাশয় কমা, খাল ও নদীর তলদেশে দূষণ এবং কৃষিসহ নানা কারণে ভূগর্ভস্থ পানির অতি ব্যবহার। আমরা এই শহরটাকে তৈরি করেছি এমনভাবে যে আমাদের এই ইনফিল্ট্রেশনের জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। উন্নয়নের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের শহরের প্রায় 80 ভাগ সারফেস কনক্রিট বানিয়ে ফেলেছি। কনক্রিট বানানোর কারণে আমাদের যে ইনফিল্ট্রেশন হওয়ার কথা, সেই ইনফিল্ট্রেশনে বাধাপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে সুপেয় পানি, কৃষি, জীববৈচিত্র্য এবং মাটির গুণগত মানের ওপর। এই অবস্থা চলতে থাকলে সামনে আসবে খারাপ পরিস্থিতি, শঙ্কা বিশেষজ্ঞদের। ভূগর্ভস্থ পানির ভলিউম কমে যাওয়ার কারণে এখানে হেভি মেটাল কন্টামিনেশন হয়, ফলে এটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৃক্ষের স্বাভাবিক যে এই বৃদ্ধি, সেটি ব্যাহত হয়। আবার কৃষিকাজের জন্য পানি সরবরাহ কমে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি এখন আশঙ্কা করা হচ্ছে, সিঙ্কহোলের মতো একটি ফিচারের তৈরির ঝুঁকি তৈরি হয়। ঢাকা শহরেও 2-1 জায়গায় এই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন, জলাশয় বাড়ানো, খাল বা নদীর তলদেশের দূষণ কমানো এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে পারলে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতির। তবে দেশব্যাপী সরকারের খাল ও নদী খনন ও পুনঃখনন কিছুটা আশার আলো দেখাচ্ছে এই সমস্যা সমাধানে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আজ প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে দেয়া হয় গার্ড অফ অনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসের সকালে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করেন। দলটি মূল ফটক থেকে বঙ্গভবনের ভেতরে থাকা মাঠে তাকে নিয়ে যান। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।
প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। এতে ঠিক থাকবে সাংবিধানিক ধারা। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দায়িত্ব নেয়ার পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমদ। সানি, প্রথম দিন বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, ঠিক এই বৃষ্টি পড়ার আগেই অর্থাৎ 1:45 সময়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আর বঙ্গভবন ত্যাগ করেছেন। এর আগে আপনি জানেন সকাল 11টার কিছু পরের সময়ে এখানে তিনি আসেন এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এখানে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে তিনি মূল ফটক দিয়ে ভিতরে ঢুকলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করা হয় এবং পরবর্তীতে কর্মকর্তাদের সাথে তিনি আলাপচারিতা করেন এবং এখানে যে স্থাপনা এবং যে স্বাক্ষর করার যে রীতিনীতি রয়েছে সেই সব রীতিনীতি তিনি পালন করেন। পরবর্তীতে তিনি এখানে নামাজ আদায় করে তিনি ঠিক 1:45 তিনি এখান থেকে ত্যাগ করেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, গত 24 জুলাই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন এবং তারপরেই জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি সেখানে ফুলের শ্রদ্ধা জানান শহীদদেরকে। পরবর্তীতে তার দলীয় প্রধান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এবং সদ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারেও তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তীতে আজকেই তিনি এখানে প্রথম কার্যদিবস হিসেবে তিনি বঙ্গভবনে আসেন এবং এখানে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সব নথিপত্র রয়েছে সেই সব নথিপত্রে তিনি স্বাক্ষর প্রদান করেন। এছাড়াও যে সব রীতিনীতি আছে এবং এখানে যারা বঙ্গভবনের যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলাপচারিতা করেন এবং সংবিধানের যে 154 ধারা অনুযায়ী আপনি জানেন যে 54 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অবস্থাপনে স্পিকারই এই দায়িত্বভার গ্রহণ করেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি শ্রাবন্তী যে এই 54 ধারার যে রাষ্ট্রপতি এই যে বহাল রয়েছেন এবং বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে থাকবেন না, তিনি যেহেতু একই সাথে স্পিকারের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, সুতরাং তিনি বঙ্গভবন এলাকার যে আবাসিক ভবন রয়েছে তিনি সেখানেই থাকবেন। তবে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির যে কার্যকলাপ সেই কাজ তিনি এই বঙ্গভবনে এসে করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। যে কোনো সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান, দিনক্ষণ ঠিক হয়নি, তবে ভোটার তালিকা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে, তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। আইনেই বলা আছে স্পিকারের সাথে পরামর্শক্রমে আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে, কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে, ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় এটা আরেক ধরনের ব্যবস্থা। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে এগুলো দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। হেপাটাইটিস ভাইরাসজনিত মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ 10 দেশের তালিকায় বাংলাদেশ। দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। এমন বাস্তবতায় 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বজনীন স্ক্রিনিং কর্মসূচি চালু, টিকা ও আধুনিক চিকিৎসা সেবা দেশের সর্বত্র সহজলভ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। হেপাটাইটিস মানুষের লিভারের ইনফেকশন বা প্রদাহজনিত রোগ, যা প্রধানত হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই এই 5 ধরনের ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস এ এবং ই সাধারণত দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, আর বি, সি ও ডি ছড়ায় সংক্রমিত রক্ত, অপরিষ্কার সূচ ও অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে। গবেষণা বলছে 2003 সালে জাতীয় টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি টিকা অন্তর্ভুক্ত হওয়ার পর দেশে সংক্রমণের হার কমে এসেছে। তবুও দেশে এখনো প্রায় 85 লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত। বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার, এই তিনটাই মূলত হচ্ছে লিভার ক্যান্সারের জন্য দায়ী। 2018 সালের একটা ন্যাশনাল ওয়াইড একটা প্রিভ্যালেন্স স্টাডি ছিল, তখনই দেখা গেছে যে প্রায় সারা দেশে 33.34% হচ্ছে ফ্যাটি লিভার, যা আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক বেশি। এখন আমরা যদি চিন্তা করি তাহলে এটা প্রায় 40%-এর মতো হবে যে ফ্যাটি লিভার আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস নিয়ে গবেষণা, চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থা সব ক্ষেত্রেই এগিয়েছে বাংলাদেশ। তবে এখনো রোগটি নিয়ে সচেতনতার অভাব রয়ে গেছে। গ্রাম পর্যায়ে নেই, কিন্তু সব শহর পর্যায়ে আমি বলবো যে চিকিৎসার যে ডায়াগনোসিস করার জন্য যে পদ্ধতিগুলি সেগুলি অ্যাভেলেবল। হেপাটোলজি এবং লিভার রোগের চিকিৎসা করার মতো চিকিৎসক সারা বাংলাদেশে এখন বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে আছেন। একটা জায়গায় আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি এবং সি এর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি 10 জনে 9 জনই জানে না যে তার হেপাটাইটিস বি বা সি ভাইরাস রয়েছে। এই জন্য আমাদের কমিউনিটি লেভেলে, মানে প্রান্তিক লেভেলে মানুষের মধ্যে সচেতনতা বেশি প্রয়োজন। কারণ 100 জনে 90 জনই জানে না যে তার হেপাটাইটিস বি আছে। বাংলাদেশে প্রায় 85 লক্ষ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর 15 লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। 2030 সালের মধ্যে দেশ থেকে হেপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জনে সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 45 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার 3 শর্তে লাইসেন্স ফেরত পাওয়ার পর আজ থেকে রোগী ভর্তি শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামোর সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হাসপাতালটি পুনরায় চালু হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাও। আজকে সকাল থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা গতকালকেই বলেছিলাম আজকে 8টা থেকে আমাদের সেবা কার্যক্রম শুরু, কিন্তু রোগীরা তার আগে থেকেই এসেছে। আপনারা জানেন বড় একটি নিউনেটাল আইসিইউ আছে আমাদের, সেখানে আসার জন্যই অনেকে খবর নিচ্ছেন। আপনারা আসেন, আজকে থেকে আমাদের সব ধরনের সেবা কার্যক্রম চালু আছে।
দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। রবিবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সোমবার ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এতে ১ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়। দুর্নীতি মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়শা নাসরিনের আদালত এই রায় দেয়। এর আগে গত ১৫ই জুলাই রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করা হয়। এস.কে. সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ বিষয়ে নোটিশ দেওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর মামলা করে দুদক। ২০২৫ সালের ৬ই নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৭ জন। ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত ৩ বছরের সাজা দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন যে আসামি তার সম্পদকে আড়াল করার জন্যই এই ধরনের কৌশলকে অবলম্বন করেছেন। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, সংবিধান সংস্কার না করে অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে সরকার। এটা গণভোটের রায় না মানার পাঁয়তারা। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্র দলের নেতাদের নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। এসব ঘটনার নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলকে নিয়োগ দেওয়ার বিরোধিতা করে দলটি অভিযোগ করেছে তিনি সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করার জন্য এই অনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি জামায়াতের। কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে, আপনারাও তার সাক্ষী আছেন। শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়, এমন মন্তব্য করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে মন্ত্রী আরও বলেন, সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন ছাড়া মাদক রোধে আর কোনো বিকল্প পথ নেই। জানান, ঠাকুরগাঁওয়ে নেয়া বিশেষ পদক্ষেপের কারণে এই এলাকায় মাদকের বিরুদ্ধে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল রাখা যাবে না, অনিয়ম করলে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের 2 পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ বা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সুবিধাভোগীদেরকে তালিকাভুক্ত করার দায়িত্ব যাদের থাকে তারা যেন প্রকৃত দাবিদারকে বাদ দিয়ে কোনো ভুয়া দাবিদারকে যেন তালিকাবদ্ধ না করে খেয়াল রাখতে হবে। কার্ড বন্টন করার নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণ সহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল থাকতে দেয়া যাবে না। হজ যাত্রীদের সাথে প্রতারণায় অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ধর্ম মন্ত্রণালয়। এমন অভিযোগ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে হাব নেতারা অভিযোগ করেন, সৌদি সরকার হজের নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক করায় হজ পালন করা কঠিন ও কষ্টসাধ্য হয়ে যাবে।
হজের সার্ভিস আপডেট করায় ৬৬,০০০ টাকা খরচ বেড়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে হজ এজেন্সি ও হজে গমনোচ্ছুকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার লক্ষ্যে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩০শে জুলাই থেকে ৩ দিন ব্যাপী হজ ও ওমরা মেলা হবে। যাত্রীদের হয়রানি, প্রতারণা ও অর্থ আত্মসাতের মতো ঘটনা থেকে রক্ষা করাই হবে এই মেলার উদ্দেশ্য বলে জানানো হয়। বর্তমানে হজ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রিটি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি তাদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজ যাত্রী সংগ্রহ করছেন। সার্ভিস আপডেট করার কারণে সৌদি পর্বে ৬৬,০০০ টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় তেলের দাম কমেছে 10% বেশি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ব্যারেল প্রতি প্রায় $৮৮.৬, যা আগের দিনের তুলনায় 10% কম। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দাম 8% কমে দাঁড়ায় প্রতি ব্যারেল $৮২.৩৫। এর আগে হরমুজ ও বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে গিয়েছিল। তবে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার পর থেকেই তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।